আজকে আমি লাউয়ের কোপ্তাকারি ছানা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ছোট লাউয়ের 4 ভাগের 1 ভাগ এরকম 2টো ভাগ নিয়ে নিয়েছি। আর এটা 1 পো দুধের ছানা, আর হচ্ছে ছানার জলটা রেখে দিয়েছি। আমি দই দিয়ে ছানাটা করেছি, জলটা আমি রান্নায় ব্যবহার করব। প্রথমে লাউগুলোকে আমি এইভাবে ঘষে নিচ্ছি এই ঘষুনিতে। তবে এই ফালিটা আমি পুরো নিলাম, আর একটা ফালির কিন্তু আমি অর্ধেক নিয়েছি, পুরোটা নেইনি। আমার যতটুকু লাগবে সেইটুকু নিয়ে নিয়েছি। ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলে আমার ভালোবাসা আর নমস্কার নেবেন। আমি প্রথমে লাউয়ে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এই যে জল বেরিয়েছে লাউয়ের, এই জলটা পুরো ভালো করে চিপে নেব। আর দেখুন এই যে দানাগুলো যে লাউয়ের, সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, কারণ দানাগুলো একদম কচি, বুড়ো দানা হলে নেওয়া যাবে না, কিন্তু এরকম ছোট ছোট কচি দানা হলে নিয়ে নিলেই ভালো হবে, পরে মুখে পড়লে কোপ্তাটা খেতে ভালো লাগবে। এবার নুন মাখিয়ে একটা ছাঁকনিতে লাউগুলো দিয়ে ভালো করে চিপে চিপে আমি জলগুলো বের করে নেব। তবে এই লাউয়ের জলটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব, আর ওদিকে ছানার জলটাও আমি রান্নাতে ব্যবহার করব, কারণ এই ভেজিটেবলের জলের মধ্যে অনেক ফুড ভ্যালু থাকে। আমি তাই এটা ফেলবো না, এটা রান্নাতে যেটা আমি জল ব্যবহার করতাম সেটা আমি এই জলগুলো ব্যবহার করব। এবার পুরো ভালো করে জল চিপে নিয়ে লাউটা একটা পাত্রে, একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট মেশাবো যাতে কোপ্তাটা খুব ভালো স্বাদ হয়। আমি এইটা দিয়ে কোপ্তা বানাবো। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 টিস্পুন একদম ভর্তি করে আদা পেস্ট দিয়ে দিলাম, আর 1 পো দুধের ছানা এটা আমি করে নিয়েছি, আর 40 থেকে 50 গ্রাম মতো বেসন আর চালের গুঁড়ো 2টো মিলে নিয়ে নিচ্ছি। প্রথমে বেসন নিলাম, এবার এইটা হচ্ছে চালের গুঁড়ো নিলাম। এইবার এখানে আমি এই ভাজা মশলা ব্যবহার করব। ভাজা মশলার রেশিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে 1/2 টিস্পুনের একটু বেশি ভাজা মশলা নিয়ে নিলাম। ভাজা মশলায় ধনে 1 চা চামচ, জিরে 1 চা চামচ, আর গোলমরিচ 5-6টা মতো, আর 2টো শুকনো লঙ্কা আমি চাটুতে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এবার ভালো করে দেখুন সব দিয়ে মেখে নিয়ে এরকম কোপ্তার মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আমি এখানে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম অন্য ধরনের রান্না। এই কোপ্তার সাথে ছানা মেশানোতে কোপ্তাটা ভীষণ ভালো হয়, খেতে খুব টেস্টি হয়। নিরামিষের দিনে কিন্তু এরকম যদি একটা রান্না করেন, কারণ কারিটা কিন্তু আমি নিরামিষ করেই করব। এবার আমি একটা বাটির মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিলাম, আর 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই মশলাটা এই কারণে জলে গুলে রাখছি, আজকের এই রান্নাতে আমি ডাইরেক্ট মশলাগুলো তেলের মধ্যে দেব, তো গুঁড়ো মশলা দিলে ওগুলো পুরো পুড়ে যাবে, তাই আমি জল দিয়ে গুলে রেখে দিলাম। ভালো করে দেখুন মিশিয়ে রাখলাম। এবার আমি কোপ্তাগুলো সবার আগে ভাজবো, তার জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে 50 থেকে 60 গ্রাম মতো তেল এখানে দিয়ে দিলাম। আর তারপরে কোপ্তাগুলো দিয়ে তেল গরম হওয়ার পর কোপ্তাগুলো দিয়ে একদম লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো একটু ভালো করে লাল করে ভাজতে হবে, তা না হলে ঝোলে দেওয়ার পর ভেঙে যেতে পারে। এই রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল পাশের বেল আইকনটা প্রেস করে দেওয়ার জন্য, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই রান্নাটা একদম অন্যরকম, একদম মিস করবেন না, অবশ্যই করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই রান্নাটা কত সুন্দর। নিরামিষ হলেও আচ্ছা আচ্ছা মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। এবার দেখুন একদম লাল লাল হয়ে গেছে, আমি এরপরে তুলে নিচ্ছি এই কোপ্তাগুলোকে। আমার মোট 9খানা কোপ্তা এখান থেকে হয়েছে, এখানে আমি 5খানা ভাজলাম, আরও 4খানা কোপ্তা কিন্তু আমাকে ভেজে নিতে হবে। তো সেই জন্যে এই যে এরকমভাবে দেখুন লাল করে ভেজে নিলাম, সেই জন্যে আমি পরে আবার 4খানা কোপ্তা এখানে দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের রান্নাটা দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর কমেন্ট করে অবশ্যই প্লিজ জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা এইভাবে লাউয়ের কোপ্তা কারি করে খেয়েছেন কিনা আগে। তো এক পিঠ ভালো মতো লাল হয়ে গেছে, এবার এই পাশও দেখুন সব ভালো মতো হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আসলে এই কোপ্তার মধ্যে যেহেতু ছানা মেশানো আছে আর যা ইনগ্রেডিয়েন্ট মেশানো আছে, তাতে কোপ্তার টেস্টটা ভীষণ ভালো হয়। আপনারা এইভাবে ভাজাও কিন্তু খেতে পারেন। আর যেহেতু আমি এখানে
ছানার জল ব্যবহার করেছি, সেই জন্যেও কিন্তু ঝোলের স্বাদটা খুব সুন্দর হয়। এবার আমি ছোট দুটো আলু 4 টুকরো করে কেটে রেখেছি, সেইগুলো ভেজে নিচ্ছি। এখানে 8 টুকরো আলু আছে, খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, আসলে কোপ্তা দিয়ে তো বেশি ফোটানো যাবে না, তাই আলুটা আমি কিন্তু আগে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে কোপ্তা দেব। তাই খুব ভালো করে লাল করে আমি এই আলুগুলো ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পর একটা ছোট টমেটো, সেটা 8 টুকরো করে আমি কেটে রেখেছি, সেটাও জাস্ট 1 মিনিটের মতো 30 সেকেন্ড থেকে, এই যে দেখুন এইভাবে লাল করে ভেজে নিলাম। এবার 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো আমি এই টমেটোটা জাস্ট হালকা একটা নরম হবে, এটা আমি শেষে ঝোলে ব্যবহার করব। খুব ভালো হয় তাতে ঝোলটা খেতে। জাস্ট একটু নাড়াচাড়া করে নরম করে নিলাম আর কাঁচা ভাবটাকে সরিয়ে নিলাম, এইভাবে করে নিলাম। এখন এই তেলেই আমি ফোড়ন দেব 1/2 টিস্পুন জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এটা একটু ফোড়ন হওয়ার পর এখন এখানে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম ডাইরেক্ট আমি এই মশলাগুলো তেলের মধ্যে দেব, তাই গুঁড়ো মশলা দিলে পুড়ে উঠবে, সেই জন্যে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বাটি ধুয়ে জলটাও দিয়ে খুব ভালো করে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর এখানে এখন আমি 1 টিস্পুন মানে 1 চা চামচ আমি কাজু বাটা দিয়ে দিলাম। আর কাজু বাটাটা যে বাটির মধ্যে ছিল সেটাও ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে কাজু বাটাটাকেও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আলুগুলো দিয়ে দেব, কারণ আমি আলু আগে মোটামুটি ভালো মতো সেদ্ধ করে নেব, তারপরে আমি কোপ্তা ব্যবহার করব। তাই যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই মশলায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি যে লাউ ভালো করে চিপে জল বের করে রেখেছিলাম সেই জলটা এখন আমি এখানে ব্যবহার করব। আর ওই জলটাতেই আমি আলু সেদ্ধ হতে দেব। আমি এখনই কোনো নুন ব্যবহার করব না। এই যে দেখুন এই জলটা লাউ মানে চিপের যে জলটা বেরিয়েছিল এখানে কিন্তু আমি সেই জলটা ব্যবহার করলাম। যেহেতু লাউয়ের মধ্যে আমি লবণ দিয়ে রেখেছিলাম, আলুতেও একটু লবণ দিলাম, তাই আমি পরে দেখে নেব লবণ লাগবে কিনা, সেই অনুযায়ী দেব। আর আমি এর মধ্যে দই ব্যবহার করব, তাই এক্ষুনি লবণ ব্যবহার করব না বেশি পরিমাণ। তো এবার আমি এটা গ্যাস মানে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। মশলা কষাবার সময় গ্যাস আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, আর আলু সেদ্ধ করার সময় গ্যাস লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দই দিয়ে দেবো, আর আলু সেদ্ধ হওয়ার আগে দই দিলে আলু কিন্তু আর সেদ্ধ হতে চায় না। এখানে আমি 1 চা চামচ আদা পেস্ট ব্যবহার করছি। আসলে এইটা যখন আমি মশলা ভেজালাম তার সাথে দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমি ভুলে গেছিলাম, সেই জন্যে ওটা দেওয়া হয়নি। আপনারা কিন্তু ওই মশলার সাথেই কষিয়ে নেবেন। তাই এখন আদা দিয়ে আমি ভালো করে আদাটা কষিয়ে নিলাম 1 মিনিট মতো। আর এখানে 2 বড় চামচ মানে 2 টেবিল স্পুন দই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বাটিটা ধুয়ে জল দিয়ে ভালো করে আবার দইটাও কষিয়ে নেব। এই গ্রেভিটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আর নিরামিষের দিনে যদি এরম একটা তরকারি করে নেন তাহলে কিন্তু আর কোনো কিছু লাগে না। এখন এখানে আমি যে জলটা ছিল ছানা কাটা সেই জলটা দিয়ে দিলাম। আমি ছানাটা কিন্তু দই দিয়ে কাটিয়েছি, আপনারা লেবু দিয়েও কাটাতে পারেন, কিন্তু লেবু দিয়ে কাটালে অনেক সময় লেবুর জল বেশি ফোটালে তিতো হয়ে যেতে পারে ঝোল, তাই দই দিয়ে যদি ছানা কাটান ঘরে তাহলে ভালো হয়। আর 1 টিস্পুন মানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর আরেকটু প্লেন জলও দিয়ে দিলাম, যেহেতু আমি এটা একটু ঝোল রাখবো সেই জন্যে। আর আলুটা সেদ্ধ করাই আছে। এখানে আমি 1/2 চা চামচ গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট মতো ফুটবে, তারপরে কোপ্তা দেব। আবার এখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ লবণ একটু লাগবে, আমি দেখে নিয়েছিলাম। তো এবার এটা 2 মিনিট মতো ফোটার পর কোপ্তা ব্যবহার করব, কারণ কোপ্তা দিয়ে আমি 2 মিনিট ফোটাবো। 2 মিনিট ফোটার পর এখন আমি কোপ্তাগুলো দিচ্ছি। আর কোপ্তা দেওয়ার পর আমি যে টমেটোগুলো ভেজে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব ভালো করে মিশিয়ে 2 মিনিট ফোটাবো। ফোটাতে ফোটাতে এখানে আমি কিছু ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি। এই যে ভাজা মশলা, আমি যে ভাজা মশলার কথা বলেছি, এখানে 1.5 চামচ মতো 1.5 চা চামচ মতো ভাজা মশলা আছে, সেটা দিয়ে দিলাম। আর এরপরে এখানে ঘি ব্যবহার করব। আর কোপ্তা দেওয়ার পর 2 মিনিট ফোটাতে ফোটাতে আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ ঘি ব্যবহার করছি। এখানে দেখুন 1 চা চামচ দিলাম, আর 1 চা চামচ দেব, দিয়ে 2 চা চামচ ঘি ব্যবহার করছি। কোপ্তা অনেকক্ষণ ফোটালে
একটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আলু দিলে আগে আলুটা বেশ সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে কোপ্তা দিলে তাহলে কোপ্তাগুলো খুব সুন্দর থাকে। আর খুব বেশি বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করলে কোপ্তার স্বাদটা কিন্তু অতটা ভালো হয় না, তাই আমি ওটা খুব মিনিমাম ব্যবহার করি। এবার গ্যাস অফ করে তেজপাতাগুলো ফেলে দিলাম আর একটা পাত্রে কোপ্তাটা আমি তুলে নিচ্ছি। আশা করি আপনারা এরকম একটা কোপ্তা কারি করে অবশ্যই খাবেন। ঘরে অতিথি এলে যদি নিরামিষ খায় তাহলে কিন্তু এরকম কোপ্তা কারি করতে পারেন। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।